শেখ হাসিনা সহ ৩ আসামির মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু। প্রথম দিন যুক্তি তুলে ধরবে প্রসিকিউশন। মতিঝিল কমলাপুর মেট্রোর কাজে ধীর গতি। ট্রায়াল রান হতে আরো 1 বছর। সুইচিং প্রস্তুত না হওয়ায় সেবা নিয়ে সংশয়। এনসিপি ও পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বে ঢাকা ময়মনসিংহ সড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ। চরম ভোগান্তি যাত্রীদের। ঢাকাগামী এরকম ডিরেক্ট কোনো বাস আমরা এখন পর্যন্ত পাই নাই। আমরা গত 4 ঘন্টা যাবত বসে আছি। দ্রুত নিষ্পত্তি করে আমাদের পরিবহনকে মুক্ত করা হোক, ঝামেলা মুক্ত পরিবহন চাই আমরা। দেশে বিনামূল্যে প্রথমবারের মতো টাইফয়েডের টিকাদান কর্মসূচি পাবে 9 মাস থেকে 15 বছরের 5 কোটি শিশু কিশোর। সীমান্তে পাক আফগান সেনাদের ব্যাপক সংঘর্ষ। তালেবানের হামলায় পাকিস্তানের 15 সেনা নিহত, দাবি এনটিডিবি। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি জানসিন জ্যোতিকা। রাজধানীর ডিআরইউতে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত স্মরণ সভায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এরপরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে বিএনপি যেহেতু উপলব্ধি করেছিল যে চলমান যে তৎকালীন বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনাতে জনগণের কোনো উপকার হবে না, সেই কারণে বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কারের 31 দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরেছিল। আপনারা সেই সম্পর্কে সবাই জানেন। সেই 31 দফা সংস্কারের যে কর্মসূচি, যে প্রস্তাব, সেই প্রস্তাবের মধ্যে কিন্তু আজকে পত্র পত্রিকায় আপনারা দেখতে পাচ্ছেন যে সংস্কার কমিশন, 6টি সংস্কার কমিশন যে সমস্ত বিষয়গুলোতে সিদ্ধান্ত দিয়েছে বা যে প্রস্তাবগুলো নিয়ে এসেছে, তার বেশিরভাগই আমাদের সেই 31 দফা কর্মসূচির মধ্যে ছিল। 31 দফা কর্মসূচিতে আজকের যারা আয়োজক আছেন, সমমনা জোট, তারাও সমর্থন দিয়েছিলেন এবং সেই আন্দোলনে তারাও শরিক হয়েছিলেন। আজকে এই সংস্কারকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা দীর্ঘদিন ধরে হয়েছে, কারণ এর আলোচনা চলছে, এগুলো নিয়ে ডিসকাশনস হচ্ছে, রাজনৈতিক দলগুলো কথা বলছে, সব মিলিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় বোধহয় তারা আসতে পেরেছেন যেখানে তারা। ডিআরইউ স্মরণ সভায় কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বেলা 11:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করে। সফরসূচি অনুযায়ী ডক্টর ইউনুস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। সফর শেষে আগামী 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামী। এ নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন।
জ্যোতিকা, এই মুহূর্তে কিন্তু হচ্ছে যেই স্মারকলিপিটির কথা বলছিলেন ঢাকা জেলা যিনি কিনা হচ্ছে জেলা প্রশাসক, তার কাছে কিন্তু হচ্ছে জমা দেওয়া হয়েছে এবং জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে কিছুক্ষণ আগে তিনি গিয়েছিলেন, তার সাথে কিন্তু 5 সদস্যের একটি জামাত ইসলামের প্রতিনিধি দল ভিতরে গেছে এবং প্রশাসক বরাবর কিন্তু যেই স্মারকলিপিটি আছে সেটি প্রধান উপদেষ্টা কাছে যেন পৌঁছে দেওয়া হয় সেইটি বলে কিন্তু এখান থেকে জমা দেওয়া হয়েছে। এবং সেই সময় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম বুলবুল, যিনি কিনা ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি। তিনি বলছিলেন যে তার কথা কিন্তু যিনি কিনা প্রশাসক আছেন তিনি শুনেছেন এবং বলেছেন যে তার এই কথাগুলো এবং তার পাশাপাশি যে স্মারকলিপিটি আছে এটি প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দেওয়ার তিনি ব্যবস্থা করবেন। আরও একটি বিষয় জানিয়ে রাখি জ্যোতিকা, এই যে জামায়াত ইসলামের এই কার্যক্রম শুধুমাত্র যে ঢাকার মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়, এটি সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে আজকে চলছে। সকাল থেকে কিন্তু নানা জেলা প্রশাসকের কাছে গিয়ে কিন্তু হচ্ছে জামাত ইসলামের যারা বিভাগীয় প্রধান বা জেলার প্রধান তারা কিন্তু যাচ্ছে এবং গিয়ে স্মারকলিপিগুলো সেখানে প্রদান করছে। আজকেও কিন্তু এটি কেন্দ্রীয় কোনো কর্মসূচি নয়, বরং এটি কিন্তু ঢাকা জেলার পক্ষ থেকে একটি কর্মসূচি। সেই জন্য কিন্তু আমরা ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণের অনেক নেতাকর্মীকে আমরা এই জামাত ইসলামের আজকের এই যেই স্মারকলিপি প্রদান অনুষ্ঠান সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি। তার পাশাপাশি কিন্তু শুধু যে জামায়াত ইসলামী এই ধরনের কার্যক্রম করছে তা কিন্তু নয়, বরঞ্চ আজকে তাদের যে স্মারকলিপি প্রদান অনুষ্ঠান এর পরপরই কিন্তু হচ্ছে ইসলামী আন্দোলনেরও একই ধরনের 5 দফা দাবিতে, তার সাথে যেমনি জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, তার সাথে সাথে পিআর পদ্ধতি সহ মোট 5 দফা দাবিতে কিন্তু হচ্ছে ইসলামী আন্দোলনও একই রকম স্মারকলিপি প্রদান করবে প্রধান উপদেষ্টা বরাবর। এই ছিল আমার কাছে এই ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে সর্বশেষ। জ্যোতিকা, ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াত, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অপ্র। জুলাই আগস্ট আন্দোলনের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। প্রসিকিউশনের যুক্তিতর্ক তো শুরু হয়েছে, সেখানকার বিস্তারিত আমাদের জানাবেন। জ্যোতিকা, বেশ 10 থেকে 15 মিনিট আগে আসলে যুক্তিতর্ক শুরু হয়। এই মুহূর্তে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিন্তু আইসিটি অ্যাক্টটি বিচারক মণ্ডলীর সামনে উপস্থাপন করছেন এবং একই সাথে এই অভিযোগ গঠন করা হয়েছিল কিন্তু 10 জুলাই এই অভিযোগ গঠন করার পর, এরপর সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর কিন্তু আজকেই এই যুক্তিতর্ক শুরু হলো, যার মাধ্যমে বিচারিক যে প্রক্রিয়া তৈরি হয় সে প্রক্রিয়ার যে সর্বশেষ ধাপ যুক্তিতর্ক কিংবা আমরা যেটাকে শুনানি বলি, এই শুনানি কিন্তু শুরু হয়েছে আইসিটি অ্যাক্ট পাঠ করার মাধ্যমেই। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সেই অ্যাক্টটি পড়ে শোনাচ্ছেন এবং এই অ্যাক্টের ভিতরে মূলত বিভিন্ন আর্টিকেলে এই মানবতা বিরোধী অপরাধগুলোর মধ্যে কোন কোন অপরাধ বা অফেন্সগুলো রয়েছে সেই বিষয়গুলো উল্লেখ রয়েছে এবং তিনি বিচারক মণ্ডলীর সামনে কিন্তু সেই অ্যাক্টগুলো, সেই অপরাধগুলো তুলে ধরার চেষ্টা করছেন এবং যে বিষয়টি উল্লেখ করতে হয় যে এই মামলাতে মূল আসামি কিন্তু 3 জন, সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সে সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সে সময়কার যিনি পুলিশ মহাপরিদর্শক ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তারা 3 জনই কিন্তু এই মামলার মূল আসামি এবং একই সাথে তার 2 জন পলাতক থাকলেও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কিন্তু এই মামলায় গ্রেফতার রয়েছেন এবং তিনি কিন্তু রাজসাক্ষী হিসেবে নিজের সকল দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে সেখানে ভূমিকা রাখছেন এবং এই শুনানিতে কিন্তু তিনি এই মুহূর্তে উপস্থিত আছেন আমরা দেখেছি। এবং আরেকটি বিষয়, একটু পটভূমিটা যদি আমি উল্লেখ করি যে 2024 সালের জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন যে সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা, তার যে পতন হয়েছিল, সেই পতনের সময় গণ অভ্যুত্থান দমনের জন্য যে হত্যাকাণ্ড সংগঠিত
হয়েছিল, যে অন্যায় সংগঠিত হয়েছিল, সেই হত্যাকাণ্ডকে মানবতা বিরোধী উল্লেখ করে সেই অভিযোগে কিন্তু তাকে দায় করে এই মামলাটি পরিচালনা করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে 1 নম্বর ট্রাইব্যুনালটি রয়েছে সেখানে। এবং আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে গেল 28 কার্য দিবসে কিন্তু এই মামলায় 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং বেশ কয়েকদিন আগে গেল বুধবার কিন্তু সর্বশেষ যে সাক্ষী রয়েছে তার সাক্ষ্য গ্রহণ করা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিত অংশের ট্রায়াল রান হতে লাগবে আরও 1 বছর। গেল জুন পর্যন্ত মেয়াদ থাকলেও সময় গড়ালো আরও 1.5 বছর। 2026 সালের অক্টোবর থেকে ডিসেম্বরে পরীক্ষামূলক যাত্রার কথা জানান ডিএমটিসিএল এমডি ফারুক আহমেদ। যদিও কাজ শেষে যাত্রীরা পুরোপুরি যাত্রী সেবা পায় কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তা, কারণ থমকে আছে কমলাপুর স্টেশনের শেষ অংশে ট্র্যাক সুইচিংয়ের পিলার কাজ। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালুর পর পুরোপুরি বদলে গেছে এই রুটে নিয়মিত চলাচলকারীর ভ্রমণ অভিজ্ঞতা। তাই দিন যত যাচ্ছে মেট্রোর বাকি রুট দ্রুত নির্মাণের দাবি এখন শহর জুড়ে। প্রায় 2 বছর হয়ে গেল মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত চলছে এমআরটি লাইন 6-এর বর্ধিত অংশের কাজ। খরচ কমানো, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রাক্কলীন ব্যয়ের থেকে দরপত্রে প্রায় দ্বিগুণ প্রস্তাবনা কিংবা দরপত্রে প্রতিযোগিতা বাড়ানো, এমন নানান কারণে মেট্রোর অন্য লাইনগুলোর কাজ যেখানে থমকে আছে সেখানে এই বর্ধিত অংশের কাজ চলছে বাধাহীনভাবে। 1.16 কিলোমিটার দৈর্ঘ্যের এই পথটুকুর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ছিল চলতি বছরের জুন মাসে, যে মেয়াদ শেষ হয়েছে আগেই। সরেজমিনে গিয়ে দেখা যায় মতিঝিল থেকে আসা ভায়াডাক্টের নির্মাণ এখনও শেষ হয়নি। তবে প্যারাপেটো ওয়াল বসানোর কাজ শেষ হয়েছে সেনা কল্যাণ ভবন পর্যন্ত। ভায়াডাক্ট ও প্যারাপেটো ওয়ালের কাজ শেষ হলে শুরু হবে রেল লাইন বসানো। স্টেশনের ওপরের শেড নির্মাণে এখন চলছে রাফটার বিম ও পার্লিম বসানোর কাজ। শেষ হলে বসবে শীট, যা রোদ বৃষ্টি থেকে রক্ষা করবে প্ল্যাটফর্মের যাত্রীদের। স্টেশনের ভেতরে যেখানে টিকিট কাউন্টার ও অন্যান্য অফিস রুম থাকবে সেখানে পুরোদমে চলছে সিভিল কনস্ট্রাকশনের কাজ। শেষ হয়েছে দ্বিতীয় তলা থেকে প্ল্যাটফর্মে ওঠা সিঁড়ির ঢালাইয়ের। আর কমলাপুর স্টেশনের দিকে মেট্রোতে ওঠার সিঁড়ির নির্মাণ কাজও দৃশ্যমান। তবে অগ্রগতি নেই স্টেশন থেকে রাজারবাগের দিকে বর্ধিত অংশের কর্মযোগ্য। স্টেশন থেকে রাজারবাগের দিকের এই অংশে 300 মিটার বর্ধিত অংশ থাকার কথা, যার উপরে হবে ট্র্যাক সুইচিং, অর্থাৎ ট্রেন প্ল্যাটফর্ম থেকে বের হয়ে লাইন পরিবর্তন করে আবারও অন্য প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবে। কিন্তু কোনো এক কারণে 2টি পিলার হওয়ার পরে সেই কাজটি থেমে রয়েছে। সেটি যদি সময় মতো না হয় তাহলে মেট্রো রেলের যে 3 মিনিট পর পর ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে সেটি কিন্তু করাটা কঠিন হয়ে দাঁড়াবে। ডিএমটিসিএল এর এমডি বলছেন, আগামী বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মতিঝিল থেকে কমলাপুরের অংশের ট্রায়াল রান শুরু হবে। তারপর সবকিছু ঠিক থাকলে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। এটা এখনও অ্যাজ প্ল্যান্ডে আছে। আমাদের যে অরিজিনাল প্ল্যান যেটা এই বছর যেটা করা হয়েছে সেটা হলো সিভিল ওয়ার্কস প্রায় সাবস্টেন্সিয়ালি কমপ্লিট হয়ে যাবে বাই অক্টোবর নভেম্বরের ভিতরে এবং কমপ্লিটলি সিভিল ওয়ার্কস বাই ডিসেম্বর। আর সিস্টেম ওয়াইড কাজ অলরেডি আরম্ভ হয়েছে এবং অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট প্ল্যান 4th কোয়ার্টার অফ 2026-এ আমরা টেস্টিং কমিশন চালু করব, ট্রায়াল রান দেব। এই ট্রেনটি পরবর্তী স্টেশনে থামবে না। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পিক আওয়ারে মেট্রো চলে 6 মিনিট পর পর। অক্টোবর মাসের শেষের দিকে আরও 1 মিনিট কমিয়ে 5 মিনিটে আনার পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। আমরা যেটা করতেছি এখন সকালবেলা হাফ অ্যান আওয়ার আগে এনেছি, টাইম আমরা এক্সটেন্ড করছি, আর রাত্রেবেলা হাফ অ্যান আওয়ারের চেয়ে বেশি আমরা টাইম এক্সটেন্ড করছি। মোট 1 ঘন্টার উপরে আমরা টাইম এক্সটেন্ড করছি প্যাসেঞ্জার সার্ভিসের জন্য। টাইমের ব্যাপারে দিনের বেলা সারাদিনের জন্য যেটা এখন 6 মিনিট আছে, আমরা চাচ্ছি 1 মিনিট করে সবখানি কমাই আনতে। মতিঝিল থেকে আসা একটার পর একটা পিলারে ভায়াডাক্ট বসতে বসতে এখন সেটা কমলাপুর রেল স্টেশন থেকে দৃশ্যমান। আর মাত্র 3টি পিলারের উপরে বসলেই
এই স্টেশনের সাথে তার যে সংযুক্তি সেটি শতভাগ নিশ্চিত হবে। এরপরে শুরু হবে ট্র্যাক বসানো, সিগন্যালিং ও যান্ত্রিক সিস্টেমের কাজ, যেটিও সময় সাপেক্ষ ব্যাপার। তাই আগামী বছরের শেষের দিকে ট্রায়াল রান শুরু হলেও 2027-এর আগে যাত্রী পরিবহন শুরু হবে কিনা সেটি নিয়ে একটু অনিশ্চয়তা থেকেই যায়। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। ময়মনসিংহে জুলাই যোদ্ধাকে হেনস্থার ঘটনায় এনসিপি ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির জেরে শেষে এখনও স্বাভাবিক হয়নি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল। বিভাগ থেকে আজ ছেড়ে যাচ্ছে না কোনো দূরপাল্লার বাস, এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে মাসকান্দা টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, পুরো বিভাগের দূরপাল্লার বাস বন্ধের ব্যাপারে কি বলছেন শ্রমিকরা এবং প্রশাসনের পদক্ষেপ কি, এ নিয়ে জানাবেন। জ্যোতি, আমি খুব ভোরবেলায় কিন্তু আসলে জানিয়েছিলাম যে নগরীর মাসকান্দা বাস স্ট্যান্ডে প্রায় 300 ঢাকা ময়মনসিংহ রোডের যে পরিবহন সেগুলো কিন্তু একেবারে স্থবির হয়ে পড়ে আছে। পরবর্তীতে আমরা ঢাকা বাইপাস রয়েছি, সেই এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে মানুষ আসলে কি দুর্ভোগের মধ্যে রয়েছে। যত বেলা গড়াচ্ছে মানুষ ততই কিন্তু আসলে এইখানে এসে জড়ো হচ্ছে। নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ থেকে মানুষরা আসছে ঢাকা যাওয়ার পথে, এবং যে যেভাবে পারছে সিএনজি, অটোরিকশা, এই ছোট ছোট পিক আপগুলোতে রয়েছে যে সেগুলোতে চড়ে উঠছে, এবং ভাড়া কিন্তু আসলে একেবারে লাগামহীন। 100 টাকার ভাড়া 200, 300, 400, 500 টাকা, এবং যে মাইক্রো প্রাইভেট কারগুলো রয়েছে 700, 800 টাকা করে ঢাকা নিয়ে যাচ্ছে। এবং অনেক দুর্ভোগের যে চিত্রটা আমরা দেখতে পেয়েছি যে অনেকের আত্মীয় স্বজন মারা গেছে, ভাই মারা গেছে, তারা আসলে ঢাকা যাবে কিন্তু যাওয়ার যে পরিবহন সেটি কিন্তু পাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট একটি পিক আপ ট্রাকে আসলে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা উঠে পড়ছেন। আসলে যেটা বলছিলাম এর আগেও, যেহেতু শুক্র শনি বন্ধ ছিল, আজকে রোববার সবারই আসলে কর্মক্ষেত্রে যাওয়া আজকে একেবারে বাধ্যতামূলক। অনেকের চাকরি ইন্টারভিউ রয়েছে, পরীক্ষা রয়েছে, অনেকে ডাক্তার দেখাতে যাবেন, কিন্তু সাধারণ মানুষের এই দুর্ভোগ যেন আসলে কোনোভাবেই কমছে না। এবং আজকে বিভাগের 4টি জেলা, শেরপুর, জামালপুর, নেত্রকোনা সব ময়মনসিংহ 4টি জেলার কোনো বাসই কিন্তু আজকে চলাচল করছে না। এবং সেই সাথে আমরা যেটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত আসলে এই সমস্যার সমাধানের জন্য যারা শ্রমিক ফেডারেশনের কর্তৃপক্ষ রয়েছেন, মালিক শ্রমিক যারা রয়েছে, তারা কিন্তু কোনো এখনো আলোচনায় বসছে না। অন্যদিকে আমরা সকালের দিকে দেখতে পেরেছিলাম যে শ্রমিকদের একাংশ তারা আসলে মালিকদের কোনো কোন্দলের ভিতরে তারা নেই। তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাটি সমাধান হয়ে তারা যাতে যে কোনো মূল্যে যেন আবার স্বাভাবিক হয় বাস চলাচল। এবং যেটা একটু জানিয়ে রাখতে চাই যে শুক্রবার একজন জুলাই যোদ্ধাকে হেনস্থা করার ঘটনার পর থেকে শনিবার আমরা দেখতে পেরেছি জুলাই যোদ্ধা এবং পাশাপাশি পরিবহন শ্রমিকরা তারা দুই পক্ষই কিন্তু পৃথক পৃথক কর্মসূচি দিয়েছেন। এবং সবশেষ যে আওয়ামী লীগ নেতার ইউনাইটেড পরিবহনে যে 16টি পরিবহন সেটি বন্ধের ঘোষণা হয়, এবং তারই প্রতিক্রিয়াতে আজকে সকাল থেকে কিন্তু ইউনাইটেড পরিবহন সহ জেলার 4টি জেলার কোনো পরিবহনই কিন্তু আজকে আর এখান দিয়ে চলাচল করছে না, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ সড়ক দিয়ে। সুতরাং যত বেলা গড়াচ্ছে সাধারণ মানুষের দুর্ভোগের মাত্রা তত বাড়ছে। ট্রাফিক ব্যবস্থা ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না। আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে গেলে এখন পর্যন্ত অবনতি না ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, এবং প্রশাসনের এই সমস্যা সমাধানের যে উদ্যোগ সেটিও কিন্তু আমরা দেখছি না। সব মিলিয়ে এই ছিল জ্যোতিকা আমার কাছে সবশেষ। ঢাকা ময়মনসিংহ সড়কে বাস চলাচল বন্ধ, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে দেয়া হবে টিকা। আজিমপুরের ফরিদউদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ে এই টিকা কর্মসূচির উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ ও ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল স্কুল টিকা কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। শুরুতে যাব রাজুর কাছে। রাজু, আপনার কাছে জানতে চাই, টিকা কর্মসূচিতে শিশুদের উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন। জ্যোতিকা, আপনাকে জানিয়ে রাখবো যে সকালে এই উদ্বোধনের পর যেহেতু এই টিকাটি শিশুদের জন্য, সেই জায়গা থেকে একটা সংখ্যা ছিল যে আসলে শিশুরা কতটা স্বতঃস্ফূর্ত হবে, আসলে তারা ভয় পাবে কিনা। তবে সবাইকে আশ্চর্য করে দিয়ে কিন্তু শিশুরা একদম স্বতঃস্ফূর্তভাবেই এই টিকাদান কর্মসূচিতে অংশ নিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে সকালে এই টিকাদান কর্মসূচির উদ্বোধনের পরপরই কিন্তু এই টিকাদান কর্মসূচি শুরু হয়, এবং
5 লাখ শিশু কিশোরীকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে বলে কিন্তু জানানো হয়েছে। সেই সঙ্গে আমরা এখানে কথা বলেছি শিশু কিশোরদের সঙ্গে। তারা বলছেন যে তারা নিজেরাও সচেতন, তারা বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন পত্রপত্রিকায় তারা পড়েছেন টাইফয়েডের ভয়াবহতা, এবং যেহেতু দেশে টাইফয়েডের মৃত্যুর 68% শিশু, সেই জায়গা থেকে এখনকার এই প্রজন্মের শিশু কিশোররা কিন্তু সচেতন, সেই জায়গা থেকে তারা স্বতঃস্ফূর্তভাবেই এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। আপনাদের জানাতে চাই যে 2019 সালের তথ্যপত্র অনুযায়ী কিন্তু প্রতি বছর বিশ্বে প্রায় 90 লাখ মানুষ এই টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং এর মধ্যে প্রায় 1,10,000 জন মৃত্যুবরণ করেন। ফলে এই সচেতনতার জায়গা থেকেই কিন্তু শিশুর অংশগ্রহণ করছে, নির্ভয় ডরহীনভাবেই কিন্তু তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবং সকাল থেকে আমরা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরেছি, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মূলত শিক্ষার্থীরা এখানে অংশ নিয়েছে এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছেন, আগামীর প্রজন্ম অর্থাৎ আগামীর বিশ্বকে যেহেতু এই শিশুরাই নেতৃত্ব দিবে, এই শিশুদের সুরক্ষাই কিন্তু আগামী বিশ্বের সুরক্ষা। সেই জায়গা থেকে খুবই খুশি অভিভাবকরা, তাদের বিনামূল্যে এই টাইফয়েডের যে টিকাদান কর্মসূচি এবং জাতীয়ভাবে প্রথমবারের মতো যেহেতু এই টিকাদান কর্মসূচিটি হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু অভিভাবকরা একদমই খুশি। এবং যেমনটি বলছিলাম যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শিক্ষার্থীদের। এর আগে যখন উদ্বোধন হয়েছে সে সময় কিন্তু উপদেষ্টারা বলেছেন যে পরবর্তীতে ধাপে ধাপে আরও এই টিকা কর্মসূচি চলমান থাকবে এবং বাড়ি বাড়ি গিয়েও এই টিকা প্রদান করা হবে বলে কিন্তু জানানো হয়েছে। এই টিকাদান কর্মসূচি আরও 1 মাস ব্যাপী চলবে বলে কিন্তু জানানো হয়েছে। এই ছিল আসলে আমার কাছে সবশেষ। এবার টিকাদান কর্মসূচি নিয়ে ময়মনসিংহের খবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী হারুন। ময়মনসিংহের টিকা নিতে শিশুদের উপস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন অভিভাবকরা, জানাবেন। জ্যোতিকা, সারা দেশের মতো ময়মনসিংহেও আজকে টাইফয়েডের যে টিকাদান কর্মসূচি সেটি শুরু হয়েছে। আমরা যে জায়গাটিতে আছি এটি ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল। এই স্কুলে সকাল 10টায় এখানে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বা স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পর্যায়ের যে টিকাদান কর্মসূচির অনুষ্ঠান সেটি কিন্তু এখানে উদ্বোধন হয়েছে। আমরা দেখেছি যে এখানকার ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার এই যে টিকাদান কার্যক্রম সেটি কিন্তু এখানে উদ্বোধন করেছেন এবং এখানে ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক এবং স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার প্রদীপ কুমার তিনি কিন্তু এখানে ছিলেন এবং ইউনিসেফ জাইকার কর্মকর্তারাও এখানে ছিলেন। এবং এই উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকেই কিন্তু এক নাগারে টিকাদান কার্যক্রম চলছে এবং আমরা এখানে দেখছি যে 3 জন স্বাস্থ্যকর্মী তারা কিন্তু এখানে শিশুদের টিকা দিচ্ছেন এবং শিশুদের মধ্যে কিন্তু এই টিকা নেওয়ার বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে এবং অভিভাবকদের মধ্যেও বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে। আমরা দেখছি যে অভিভাবকরা কিন্তু আজকে যে সমস্ত শিশুরা টিকা নিচ্ছেন সেই শিশুদের সাথে কিন্তু অভিভাবকরা এসেছেন এবং তারা শিশুদের পাশে দাঁড়িয়ে থেকে সেই টিকা কিন্তু নিচ্ছেন। এবং আমরা যদি একটু বলে রাখি যে ময়মনসিংহ জেলায় কিন্তু এবছর প্রায় 13,45,939 জন শিশু কিশোরের তালিকা করা হয়েছে বা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যাদেরকে এই যে টাইফয়েডের টিকা সেটি দেয়া হবে। এবং সিটি কর্পোরেশনে 1,58,000 লক্ষ্যমাত্রা রয়েছে শিশু কিশোরদের যাদেরকে টিকা দেওয়া হবে এবং আজকে পর্যন্ত প্রায় 40% শিশু কিশোর নিবন্ধন করেছেন। এবং স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে যারা নিবন্ধন করেনি তারা জন্ম নিবন্ধনের কার্ড নিয়ে আসলে কিন্তু এই কার্ড দেখিয়েও তারা এই টিকা নিতে পারবেন। তো সব মিলিয়ে কিন্তু উৎসবমুখর পরিবেশে এই টাইফয়েডের টিকা দান কার্যক্রম চলছে। আমরা ময়মনসিংহ বিনামূল্যে চলছে টাইফয়েডের টিকাদান কার্যক্রম, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। চাকসু ও রাকসুতে পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। এর মধ্যে ব্যালট পেপার ছাপানোর কাজ শেষ হয়েছে চাকসুতে। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। শুরুতে যাব চট্টগ্রামে। শোয়েব, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচারণার কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা আছে কিনা সেখানে জানাবেন।
একেবারেই শেষ মুহূর্তের প্রচারণা চলছে। আগামীকাল শুধুমাত্র প্রার্থীরা প্রচারণা করতে পারবেন এবং এরপরেই কিন্তু একদিন প্রচারণা করা যাবে না এবং তারপর দিন নির্বাচন, যে কারণে প্রার্থীরা একেবারে সকাল থেকেই পুরো ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন, নিজেদের যে ইশতেহারগুলো রয়েছে এবং সেই সাথে ব্যালট নাম্বার সম্বলিত যেই লিফলেট রয়েছে সেই লিফলেটগুলো কিন্তু তারা বিতরণ করছেন এবং খুব ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রতিটি জায়গাতেই কিন্তু প্রার্থী এবং তাদের যারা সমর্থকরা রয়েছেন তাদের আসলে ব্যস্ততা চোখে পড়ছে আমাদের, এবং তারা তাদের লিফলেটগুলো গোছাচ্ছেন, সেই সাথে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নিজেদের আশ্বাস প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং তারা ভোট প্রার্থনা করছেন। এবং এর বাইরে নিরাপত্তার কথা যদি বলি, নিরাপত্তার জায়গা থেকে আসলে প্রার্থীদের বেশ কিছু শঙ্কার কথা তারা জানিয়েছেন। তারা বলছেন যে ক্যাম্পাসের যে 130টি সিসি ক্যামেরা ছিল তার বেশিরভাগই কিন্তু অচল রয়েছে এবং সে কারণে পুরো ক্যাম্পাস নজরদারিতে আনা সম্ভব হবে না। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটি আসলে কিভাবে প্রশাসন আইডেন্টিফাই করবে সেই বিষয়টি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মাঝে এক ধরনের শঙ্কা রয়েছে। এবং এর বাইরে যদি বলি যে বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত সেভাবে উল্লেখযোগ্য সংখ্যক আইনশৃঙ্খলার সদস্য কিন্তু মোতায়েন করা হয়নি। আমরা দেখেছি কিছু আইনশৃঙ্খলা সদস্য বাড়ানো হয়েছে, কিন্তু তা প্রত্যাশিত নয় বলে জানিয়েছেন প্রার্থীরা। এবং তারা বলছেন যে এই যে নির্বাচনের শেষ মুহূর্তে এসে প্রচারণা যেভাবে জমে উঠেছে, অভিযোগ পাল্টা অভিযোগ, সেই জায়গা থেকে ক্যাম্পাসে নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজন তারা মনে করছেন। এবং একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যেটি বলা হয়েছে যে বিএনসিসি, পুলিশ এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা এবং পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স রয়েছে সেইটির মাধ্যমেই কিন্তু মূলত আসলে নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাটি সাজানো হবে। এবং সেই জায়গা থেকে কিভাবে নিরাপত্তার সেনাবাহিনীর কথা কিন্তু এখন আসলে সেভাবে বলা হয়নি। বলা হচ্ছে যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আসলে সেনাবাহিনীকে তারা মোতায়েন করবেন। এবং অন্যদিকে নির্বাচন কমিশনের বেশ কিছু অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগগুলোর ব্যাপারে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন তারা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে অবহিত করেছেন, তাদের ব্যাখ্যা জানতে চেয়েছেন এবং সেখানে তারা তারা কেউ নিজেদের ভুল স্বীকার করে তারা দুঃখ প্রকাশ করেছেন। এবং এভাবে যেই আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু তারা আসলে সমাধানের চেষ্টা করেছেন। এবং এর বাইরে যদি বলি যে নির্বাচনের যে ব্যালট পেপার রয়েছে সেই ব্যালট পেপার কিন্তু এরই মধ্যে সংগ্রহ করে ফেলেছে নির্বাচন কমিশন এবং সেই ব্যালট পেপারও কিন্তু নির্বাচন কমিশনের হেফাজতে রয়েছে। ব্যালট পেপারের পাশাপাশি ব্যালট পেপার রিডিং মেশিন যেটি রয়েছে সেই ব্যালট পেপার রিডিং মেশিনও কিন্তু নির্বাচন কমিশন এরই মধ্যে কথা বলেছে এবং সেগুলোও কিন্তু তারা সংগ্রহ করেছেন। এবং 5টি ভোট কেন্দ্র এরই মধ্যে ঘোষণা করা হয়েছে, সেই ভোট কেন্দ্র অনুযায়ী কিন্তু 5 জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং এর বাইরে আরও 4 জন সহ মোট 9 জন ম্যাজিস্ট্রেট নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন। এবার রাকসু নির্বাচনের খবর জানবো। মারুফ, নির্বাচন ঘিরে প্রচারণা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন এবং শেষ মুহূর্তে তারা তাদের প্রচারণা কার্যক্রমে লিফলেট বিতরণ করছেন এবং যত দ্রুত সম্ভব তারা ভোটারদের কাছাকাছি গিয়ে তাদের যে ব্যালট নম্বর সেটি কিন্তু জানান দিচ্ছেন। যেহেতু বিশ্ববিদ্যালয়ের এই টানা ছুটির পর কিছুদিন আগেও আমরা দেখেছি যে তারা দ্বিতীয় দফায় এই প্রচারণা শুরু করেছেন, আর মাত্র 2 দিন তারা প্রচারণার জন্য সময় পাবেন। বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বর থেকে শুরু করে পরিবহন মার্কেট, একাডেমিক ভবন, অন্যান্য যে জায়গাগুলোতে মূলত শিক্ষার্থীরা জমায়েত হচ্ছে সেই জায়গাগুলোতেই প্রার্থীরা তাদের প্রচারণার জন্য ছুটে চলেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই এখানে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন যারা আছেন তারা প্রার্থীদের নিয়ে একটি নির্বাচনী প্রচারণার জন্য যে কর্মশালা সেটি কিন্তু আয়োজন করেছিলেন। কর্মশালাটি সেখানে প্রার্থীরা এবং পোলিং এজেন্ট যারা আছেন তাদেরকে নিয়ে সেই কর্মশালাটি অনুষ্ঠিত হয় এবং তাদেরকে সেখানে বার্তা দেওয়া হয় যাতে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রার্থীরা পাশাপাশি পোলিং এজেন্ট যারা থাকবেন তাদেরকেও সহযোগিতা করা হয়, এমনটি কিন্তু নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছেন। এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয় আইন শৃঙ্খলার বিষয়ে কিছুক্ষণ আগে উপাচার্য বললেন যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার সাথে যে কোনো সময় এখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হতে পারে এবং নির্বাচনকালীন যদি সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন পড়ে তাহলে বিশ্ববিদ্যালয় আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ব্যবহার করবেন। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের আমরা যেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, প্রার্থীদের পাশাপাশি ভোটার যারা আছেন তারাও অপেক্ষায় আছেন 16 অক্টোবরের জন্য। সেই দিনই তারা তাদের যে যোগ্য প্রার্থী এবং নির্বাচনের মাধ্যমে তারা তাদের যে প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হবেন সেটাই কিন্তু তারা চাচ্ছেন। সময় যত গড়িয়ে যাচ্ছে নির্বাচনকে ঘিরে প্রার্থীদের যেমন আমেজ বাড়ছে, পাশাপাশি ভোটাররাও কিন্তু অপেক্ষায় আছেন সেই দিনটির জন্য যখন তারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটারকে ভোট দেবেন এবং ভোটারের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক কাজে তারা প্রয়োজনে কণ্ঠস্বর হিসেবে কাজ করবেন বলে কিন্তু প্রত্যাশা করছেন। জ্যোতিকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে প্রচার প্রচারণার সবশেষ।
চাকসু এবং রাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সিলেটের রেল, সড়ক পথ সহ নানা উন্নয়নমূলক কর্মসূচিতে বৈষম্যের প্রতিবাদে প্রতীকী অনশন পালন করছেন সিলেটবাসী। এ নিয়ে আরও জানাতে সিলেটের কোর্ট পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। প্রতীকী অনশনে সিলেটবাসীর উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। প্রথমে আপনাকে জানাতে চাই যে সিলেটে এই যে পুণ্যভূমি সিলেট, দুটি পাতা একটি কুড়ির দেশ যেটিকে বলা হয়, সেটি কিন্তু বিপুল সম্ভাবনাময় একটি নগরী এবং একটি অঞ্চল। এখানে কিন্তু যে রেমিটেন্স যোদ্ধারা রয়েছেন তাদের অর্থেই কিন্তু সারা দেশের একটা অর্থনৈতিক চাকা কিন্তু বড় ধরনের ঘূর্ণায়মান থাকে। কিন্তু আমরা এই সিলেটবাসী বলছেন যে তাদেরকে কিন্তু নানাভাবে বৈষম্য করা হচ্ছে, বিশেষ করে সড়ক পথে, রেলপথে এবং বিমান পথে কিন্তু নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন সিলেটবাসী। এরই প্রেক্ষিতে কিন্তু আজকে সকাল বেলা 11টা থেকে কিন্তু সেই প্রতিবাদ কর্মসূচিগুলো চালু হয়েছিল। অর্থাৎ প্রতীকী অনশন প্রথমে হয়, এরপর প্রতীকী ধর্মঘট ছিল, সকল দোকানপাট যতগুলো ছিল, ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ করে দেওয়া হয় এবং সর্বস্তরের জনতা কিন্তু রাস্তায় নেমে আসেন। এবং আমরা দেখতে পেয়েছি যে এই মুহূর্তে এই যে 1 ঘন্টার কর্মসূচির পরপর সকলে মিলিত হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে জড়ো হয়েছেন এবং একটি প্রতিনিধি দল সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে তারা জেলা প্রশাসকের কাছে, জেলা প্রশাসক বরাবরে কিন্তু তারা এখন স্মারকলিপি প্রদান করছেন। বেশ কিছু দাবি দেওয়া তাদের রয়েছে, বিশেষ করে যে ঢাকা সিলেট মহাসড়কের যে দুর্দশা, সেই ঢাকা সিলেট মহাসড়কের বেহাল দশা থেকে যেন পরিত্রাণ পাওয়া যায়, অতি দ্রুত যেন কাজগুলো সম্পন্ন করা হয়। এর পাশাপাশি ট্রেনের যে সংখ্যা যেন বৃদ্ধি করা হয় এবং ট্রেনের নিয়ে যে টিকিট কালোবাজারি সহ সেগুলোর দৌরত্ব যেন বন্ধ করা হয়। বিমানের ভাড়া নিয়ে তারা বলছেন বিমানের ভাড়ার বৈষম্য রয়েছে। এছাড়াও আরও কিছু দাবি দেওয়া, যেমন পর্যটন নগরীকে ঢেলে সাজানোর যে ব্যাপারটি রয়েছে এবং বন্যা আক্রান্ত এটা বন্যাপ্রবণ এলাকা ঘোষণা করা এবং এই বন্যা থেকে যেন সিলেটবাসী রক্ষা পায় এবং বিশেষ পরিকল্পনা নেওয়া হয়, সেগুলো তারা বলছেন যে পদে পদে আসলে এই অঞ্চলের সাথে বৈষম্য করা হয়েছে। এই অঞ্চলের মানুষের এখানে প্রাকৃতিক গ্যাস রয়েছে, কিন্তু প্রাকৃতিক গ্যাস থেকে যে বিদ্যুৎ উৎপাদন, কিন্তু বিদ্যুতের ঘাটতি এখানে বারবার দেখা যাচ্ছে, বিপুল পরিমাণ বারবারই কিন্তু লোডশেডিং হচ্ছে। তো তারা বলছেন যে আসলে নানাভাবে এই যে বৈষম্যের করা হচ্ছে সেই বৈষম্য যেন দূর করা হয় এবং একটা আলটিমেটাম কিন্তু আজকে তারা দিয়েছেন, 15 দিনের আলটিমেটাম। সেই 15 দিনের আলটিমেটাম মধ্যে যদি এই কাজগুলো শুরু না হয়, সেক্ষেত্রে কিন্তু তারা বড় ধরনের কর্মসূচিতে যাবেন এবং তারা বলছেন যে সিলেটকে বন্ধ করে দেয়া। এবং আরেকটি কথা আমরা শুনেছি, যারা প্রবাসী রয়েছেন প্রবাসীদের রেমিটেন্স পর্যন্ত তারা বন্ধ করে দিবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এবং পুরোপুরি সিলেটকে ডেডলক নামে একটা কর্মসূচি আসতে পারে এমন কথাও তারা কিন্তু বলছেন। তো সব মিলিয়ে বলা যায় সিলেট এই মুহূর্তে উত্তাল রয়েছে এবং তাদের দাবি দেওয়া নিয়ে তারা সরব রয়েছেন। জ্যোতিকা, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সিলেটে চলছে প্রতীকী অনশন, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। দেশের বাইরের খবর, আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের একদিন পরই পূর্বাঞ্চলীয় সীমান্তে সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। শনিবার রাতভর সংঘাতে আফগান সেনাদের হামলায় পাকিস্তানের 15 সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। বিপরীতে পাকিস্তানের দাবি, পাল্টা হামলায় প্রাণ গেছে বহু আফগান সেনা ও সশস্ত্র যোদ্ধার। এছাড়া সীমান্তে বেশ কটি সেনা চৌকি দখলের দাবিও করছে উভয় পক্ষ। এমন পরিস্থিতিতে দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন কাতার ও সৌদি আরব। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। আচমকাই রণক্ষেত্রে পরিণত পাকিস্তান ও আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত। 6টির বেশি পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর দফায় দফায় সংঘাত, রাতভর ভারী অস্ত্রশস্ত্রের প্রদর্শনীতে উজ্জ্বল রাতের আকাশ। শনিবার সন্ধ্যায় হেলমন্দ প্রদেশে পাকিস্তানের সীমান্ত চৌকি লক্ষ্য করে গুলি ছোড়ে আফগান সেনারা। এক পর্যায়ে পাল্টা হামলা শুরু করে ইসলামাবাদ। স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত চলতে থাকে এই হামলা পাল্টা হামলা। কাবুল হামলার প্রসঙ্গ উল্লেখ করে তালেবান সেনারা পাক সেনাদের ঘাঁটিতে হামলা চালালেও আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে এটাই ছিল তালেবান সরকারের একজন প্রতিনিধির প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। এই বৈঠকের পর আবারও কাবুলে দূতাবাস চালুর কথা জানায় নয়াদিল্লি। আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর আর তার একদিন পরেই আফগানিস্তানের এই প্রতিশোধমূলক হামলা, এ দুটি ঘটনার মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন বিশ্লেষকরা।
যদিও আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের এই বৈরিতার সূত্রপাত গেল বৃহস্পতিবার। তালেবান সরকারের দাবি, এদিন আফগানিস্তানের আকাশসীমা অতিক্রম করে রাজধানী কাবুল সহ পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। পাকিস্তান বিরোধী সন্ত্রাসী সংগঠন তেহরিকি তালেবানের প্রধান নেতা নূর ওয়ালি মেসুদকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করে বেশ কয়েকটি গণমাধ্যম। জবাবে এই হামলার দায় স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি ইসলামাবাদ। তবে সন্ত্রাসী সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানকে আশ্রয় দেয়া থেকে বিরত থাকতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানায় দেশটি। এরপর শনিবার সন্ধ্যা থেকে সংঘাতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হচ্ছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ খোস্ত, নাঙ্গারহার, পাকতিকা, পাকতিয়া ও কুনারে সবচেয়ে বেশি গোলাগুলির খবর পাওয়া গেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির দাবি, সীমান্তে তালেবান সেনাদের হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজন পাকিস্তানি সেনার। আর আফগানিস্তানের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, হেলমন্দ প্রদেশে পাকিস্তানের দুটি সীমান্ত চৌকির দখল নিয়েছে আফগান সেনারা। বিপরীতে আফগানিস্তানের ১৯টি চৌকি দখলে নেয়ার দাবি পাকিস্তানি সেনাবাহিনীর। পাশাপাশি এ অভিযানে বহু আফগান সেনা ও সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করছে তারা। এদিকে এই হামলার পর এক্স বার্তায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আফগান সেনাদের উস্কানির জবাবেই এই পাল্টা হামলা চালানো হয়েছে। পূর্ণ শক্তি দিয়ে তাদের প্রতিহতও করা হচ্ছে। সতর্ক না হলে ভারতের মতো আফগানিস্তানকেও কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইসলামাবাদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এনসিএলটি টি-20-র দ্বিতীয় আসরের ফাইনালের আগে প্রেস দ্য মিটে কথা বলেছেন খুলনা ও রংপুর বিভাগের দুই অধিনায়ক মোহাম্মদ মিথুন এবং আকবর আলী। জানিয়েছেন, শিরোপা জয় করা কঠিন হবে, তবে দুজনেই আশাবাদী শিরোপা ঘরে তোলার ব্যাপারে। প্রথম কোয়ালিফায়ারের চট্টগ্রাম বিভাগকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল খুলনা বিভাগ। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারের রংপুরের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নেয় চট্টগ্রাম বিভাগ। এদিকে ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সিলেটের ইনডোরে অনুশীলন করেছে রংপুর ও খুলনা। দীর্ঘ সময় ব্যাটিং বোলিংয়ের ব্যস্ত থেকেছেন দুই দলের ক্রিকেটাররা। শিরোপার লড়াইয়ে খুলনার মুখোমুখি হবে রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রোববার বিকেল ৫টায়। এই ছিল এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। শেখ হাসিনা সহ ৩ আসামির মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু। প্রথম দিন যুক্তি তুলে ধরবে প্রসিকিউশন। ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোমের পথে প্রধান উপদেষ্টা। মূল অধিবেশনে ভাষণ সহ বৈঠক করবেন ইতালির প্রধানমন্ত্রীর সাথে। মতিঝিল কমলাপুর মেট্রোর কাজে ধীর গতি ট্রায়াল রান হতে আরো ১ বছর। সুইচিং প্রস্তুত না হওয়ায় সেবা নিয়ে সংশয়। দেশে বিনামূল্যে প্রথমবারের মতো টাইফয়েডের টিকাদান কর্মসূচি পাবে ৯ মাস থেকে ১৫ বছরের ৫ কোটি শিশু কিশোর। সীমান্তে পাক আফগান সেনাদের ব্যাপক সংঘর্ষ। তালেবানের হামলায় পাকিস্তানের ১৫ সেনা নিহত, দাবি এনডিটিভি। এই ছিল এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।